ওকে, দেখো তোমরা দেখেছো যে এনটিপিসির এক্সামের ডেট দিয়ে দিয়েছে এবং 5 এবং 6 তারিখে যাদের এক্সাম ছিল তাদের মোটামুটি কাদের এক্সাম আছে সেই নামও পেয়ে গেছো। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের একদম শেষ মুহূর্তের প্রস্তুতি, যেখানে আমাদের দেখতে হবে যে বিভিন্ন চ্যাপ্টার আমরা টাচ করে দেখে নেব যে আমরা কী অবস্থায় আছি, আমাদের প্রস্তুতি কী অবস্থায় আছে, সেদিকে মাথায় রেখে আমরা বিভিন্ন চ্যাপ্টার থেকে কিছু খুব কমন প্রশ্ন যেগুলো পরীক্ষায় আসে, এনটিপিসিতে বিগত বছরে এসছে, সেরকম কিছু প্রশ্ন আজ আমরা টাচ করছি। তা শুরু করা যাক। সকলের প্রস্তুতিও দেখে নাও, কারা কতটা পাচ্ছ, চেষ্টা করবে আমি সমাধান করার আগে যদি তোমরা করে ফেলতে পারো সেরকম প্রস্তুতি নাও। দেখো প্রথমেই যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ সেখানে এক্স স্কোয়ারের ভ্যালু, ওয়াই স্কোয়ারের ভ্যালু এবং জেড স্কোয়ার, তিনটে স্কোয়ারের ভ্যালু দেওয়া আছে, কিন্তু যেটা বের করতে হবে সেখানে কিন্তু কোথাও স্কোয়ার নাম্বার দেওয়া নেই। আছে কি? নেই। তাহলে খুব স্বাভাবিক এক্স আছে কিন্তু আমার এক্স স্কোয়ার দরকার, ওয়াই আছে ওয়াই স্কোয়ার দরকার, জেড আছে জেড স্কোয়ার দরকার। তখন আমাদের কি করতে হয়, এই বোথ সাইডে আমরা একটু এক্স দিয়ে মাল্টিপল করে থাকি। বোথ সাইডে যখনই আমরা এক্স দিয়ে মাল্টিপল করছি এই ভ্যালুটা চলে আসছে এক্স আর নিচে এক্স স্কোয়ার প্লাস এক্স, ঠিক তো? তবে দ্বিতীয়টিও কেন নয়, ওয়াই দিয়ে মাল্টিপল করলে পরে তুমি ওয়ানটা পেয়ে যাবে ওয়াই, আর দেখো কি চলে আসছে, তাহলে এটা চলে আসছে ওয়াই স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই। থার্ড পার্ট তাহলে কী দিয়ে মাল্টিপল হবে? অবশ্যই জেড দিয়ে। তাহলে থার্ড পার্ট যখন জেড দিয়ে মাল্টিপল হবে তুমি ওয়ানটা হয়ে যাবে জেড আর এটা চলে আসবে জেড স্কোয়ার প্লাস জেড। ক্লিয়ার? এবার কি করতে হবে আমাদের, ঠিক এই ভ্যালুগুলো একটু পুট করে দিতে হবে। তাহলে ভ্যালু পুট করে আমরা প্রথমটাই যখন এক্স স্কোয়ারের ভ্যালু পুট করব আমরা পাবো এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ারের ভ্যালু কি বলো? ওয়াই প্লাস জেড। তাহলে ওয়াই প্লাস জেড সঙ্গে একটা এক্স আছে। পরেরটা ওয়াই ডিভাইডেড বাই ওয়াই স্কোয়ারের ভ্যালু পুট করছি এক্স প্লাস জেড প্লাস ওয়াই। লাস্টেরটা কী হবে? জেড স্কোয়ারের ভ্যালু পুট হবে, সো জেড ডিভাইডেড বাই এক্স প্লাস ওয়াই প্লাস জেড। ঠিক? আর যখন আমরা এরকম ভগ্নাংশের কিছু যোগ বিয়োগ করি, প্রত্যেকটি ভগ্নাংশের নিচের অংশটি, নিচের পার্টটি সমান থাকার কারণে আমরা নিচের পার্ট পরিবর্তন না করে সবকটার নিচে যা আছে সেটা লিখে দিই, পাশাপাশি আমাদের ওপর পার্টগুলো আমাদের পরিবর্তন করতে হয় না। যেহেতু নিচের পার্ট পরিবর্তন করিনি, ওপর পার্টটাও কোনো রকম পরিবর্তন করব না। তাহলে খুব স্বাভাবিক ওপর পার্টে এক্স ওয়াই জেড যোগ হয়ে গেল, নিচের পার্টেও এক্স ওয়াই জেড, আর একই সংখ্যা ওপর নিচ একই সংখ্যা আসলে সেটা কেটে দিয়ে ফাইনাল উত্তর দেয় 1। বুঝেছ? এবার কথা হলো যে স্যার আমরা পরীক্ষা হলে যখন যাব, যদি পুরোটা না করতে চাও, এই নাম্বারগুলি যে ইকুয়েশনগুলো দেওয়া আছে তার একটা নির্দিষ্ট ক্যারেক্টার আছে। কি ক্যারেক্টার? এক্স ওয়াই জেড তিনটি ভ্যারিয়েবল যাদের কোনো একটি স্কোয়ার অপর দুটির যোগফলকে রিপ্রেজেন্ট করে। কোনো একটি নাম্বারের স্কোয়ার মানে যখন তুমি দেখছো এক্স স্কোয়ার তখন দেখছো ওয়াই যোগ জেড, যখন দেখছো ওয়াই স্কোয়ার তখন দেখছো এক্স প্লাস জেড, যখন জেড স্কোয়ার তখন এক্স প্লাস ওয়াই। তার মানে এমন কোনো নিউমেরিক্যাল ভ্যালু আছে যেটার স্কোয়ার এবং সামটা সমান, যেটার স্কোয়ার এবং সাম ইকুয়াল। একটি মাত্র নিউমেরিক্যাল ভ্যালু, সেটি হলো 2। খেয়াল করে দেখো, 2 স্কোয়ার সমান সমান 2 প্লাস 2। এখান থেকে তুমি এক্স ওয়াই জেড তিনজনের ভ্যালুই 2 বসাতে পারো। তাই এক্স ওয়াই জেড তিনজনের ভ্যালু যদি 2 বসাও তাহলে একটু ছোট্ট জায়গার মধ্যে দেখে নাও কি উত্তর আসবে। 1/2 যোগ 1 2 + 1 3, 1/2 যোগ 1 আবারও 3
এগেন 1/3। তাহলে দেখো 3টে 1-এর 3 যোগ করে দিলে 1 উত্তর আসে। বুঝতে পেরেছো? ওকে, আসি আমরা পরবর্তী প্রশ্ন। আমাদের সঠিক উত্তর হলো অপশান এ 1। দেখো পরবর্তী প্রশ্ন কি বলেছে, এক ব্যক্তি 129টি খেজুর খেয়েছে 6 দিনে এবং প্রত্যেক দিন আগের দিনের থেকে 5টি করে খেজুর বেশি খেয়েছে। তাহলে আমরা যদি ধরে নিই প্রথম দিন এ সংখ্যক খেজুর খেয়েছে, তাহলে দ্বিতীয় দিন খেজুরের সংখ্যা অবশ্যই 5টা বেশি, তারপরের দিন আবার 5টি বেশি, এইভাবে চলতে থাকবে 6টা দিনের খেজুরের সংখ্যা। তাহলে এটা প্রথম দিন, দ্বিতীয় দিন, থার্ড, ফোর্থ, 5 নম্বর দিন আরও 5টি বেশি, 6 নম্বর দিন আরও 5টা বেশি। দেখো তো 6টা দিন পেয়েছো, প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ। 6টা দিনে মোট খেজুর খেয়েছেন তিনি 129টা। বলা আছে অঙ্কে মোট খেজুর খেয়েছে 129টা। ওকে, এবার যখন তুমি যোগ করবে এই এ নামক ভ্যারিয়েবলকে 6 বার পেয়েছো, তাই 6a। পাশাপাশি এবার নম্বরগুলো যোগ করো, 5 যোগ 10 15, আর 15 30, 30 আর 20 50, 50 আর 25 75। এটার সংখ্যা 129। তাহলে তুমি যখন 6a বের করবে, 75 ওপাশে গেলে কি হবে? বিয়োগ হবে। বিয়োগ হলে কত হয়? 129 বিয়োগ 75 কত আসবে? বলো, চেষ্টা করো। 54 না? তাহলে বলো a সমান কত? 54 ভাজিত 6, তাহলে 9। তাহলে প্রথম দিন কটি খেজুর খেয়েছিল? 9টি। এরও খুব শর্ট একটা জিনিস আছে, কীরকম জানো? তুমি অ্যাভারেজ বের করে নেবে, অ্যাভারেজ মানে গড় বের করবে। সে গড় কী করে করবে? দেখো 129 দিনে যদি কেউ 6 দিনে যদি 129টি খেজুর খেয়ে থাকে, তাহলে কিন্তু ঠিক গড় বেরোবে 6টি দিনের হিসাবে। এই 6টা দিন দাগ দিয়েছি, ঠিক যেটা গড় হবে সেটা হচ্ছে মিডলে। সেটা কত আসবে? 129 ভাজিত 6 কত আসবে? 21.5। তাহলে 21.5 যদি হয় ঠিক মিডিলটা, তাহলে আগের নাম, এই দুটোর গ্যাপ তো টোটাল 5, তাহলে আগেরটা 2.5 কম, পরেরটা 2.5 কম। তাহলে আগের নাম্বারটি যদি 2.5 কমানো হয় তাহলে কত হবে? 21.5 থেকে তুমি যখন 2.5 কমাবে তখন এটা হবে 19, এটা হবে তার থেকে 5 কম 14, তারপরেরটা হবে আরও 5 কম 9। এইভাবেও তুমি প্রথম দিনের খেজুরের সংখ্যা পেয়ে যেতে পারো। প্রথম দিন কটি খেজুর খেয়েছে সেটা তুমি এখান থেকেও পেতে পারো। ক্লিয়ার? পরের অঙ্কে আসি, দেখে নাও। 6 দ্বারা বিভাজ্য হলে ভাগশেষ কত? 6 দিয়ে ভাগ করতে হবে তো, করে ফেলো। দুটো জায়গায় ভাগ করো। প্রথমে 7^23 একে যখন তুমি 6 দিয়ে ভাগ করতে যাচ্ছ, তখন বলো তো 7কে 6 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 7কে 6 দিয়ে ভাগ করলে কত অবশিষ্ট থাকে? 1 পড়ে থাকে না? তাহলে আমরা যখন অবশিষ্ট বের করছি বা ভাগশেষ বের করছি, এখানে ভাগশেষ হিসেবে 1 থাকছে, কিন্তু মাথায় রাখতে হবে এটা 7 একা ছিল না, 7-এর মাথায় 23 ছিল। সো 1^23 যোগ 2,
দেখো তো ভাগশেষ কত আসছে। তাহলে কি করবে, যখন এরকম ভাগ করতে বলবে চেষ্টা করবে সেটিকে ভাগ করে এমন কোনো নাম্বার আসে। হ্যাঁ, এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যদি এখানে 1 না আসতো তখন কিন্তু তুমি এইভাবে করতে পারতে না। এখানে যখন যাকে ভাগ করছো সেটা মাথায় বিভিন্ন ভ্যালু থাকার কারণে তোমাকে বুঝতে হবে কোন নাম্বার পাওয়ার থাকলেও আমরা ক্যালকুলেশন করতে পারি। তখন যার মাথায় পাওয়ারটা থাকবে তাকে ভাগ করে যেন অবশিষ্ট 1 আসে। এই অবশিষ্ট বিভিন্নভাবে 1 আনা যায়, তাই তোমাকে সেই রাস্তাগুলো জানতে হবে যে কখন কিভাবে 1 আনা সম্ভব। তাই এখানে 1 আনবে, তারপর যা আছে সেটা বসিয়ে দেবে, কারণ 1-এর পাওয়ারে কিছু বসালে আমরা ভ্যালু বের করতে পারি। ওকে, দেখে নাও পরের প্রশ্ন। খুব ভালো একটি প্রশ্ন, কতটা আমাদের নলেজ আছে সেটাও খুব পরিষ্কার হয়ে যাবে। দেখা যাক কিভাবে কি করা যায়। একটা জিনিস আমি তোমাদেরকে আগে শিখিয়ে নিই। ধরো তুমি প্রথমে দুটো নাম্বার যোগ করছো, 2 যোগ 4, কি ভ্যালু দেয়? 6। আচ্ছা, এই 6-এর ঠিক পরে এমন কি নাম্বার আছে যেটা 2-এর পাওয়ার আকারে লেখা যায়? দেখা যায় 2-এর কিউব। 6-এর সাথে ঠিক পরে নাম্বার 2-এর কিউব, মানে 2-এর কিউব থেকে 2 বিয়োগ করো, দেখো 6 আসবে। তাহলে একই ভাবনায় আমি যদি এবার 2, 4 এবং 8 যোগ করতে চাই, তখন আমি উত্তর পাবো 8 আর 2 10 আর 4। এটাও কিন্তু দেখা যাচ্ছে ঠিক 2-এর পাওয়ার 4, তার থেকে 2 বিয়োগ। তাহলে এখান থেকে আমরা একটা জিনিস কনফার্ম হতে পারছি যে আমি যে কটি নাম্বার যোগ করব 2-এর ঠিক তার পরের নাম্বারটি বসাবো। যখন আমি 3টে নাম্বার যোগ করছি তখন 2-এর পাওয়ারে 4 বসাচ্ছি, যখন 2টো নাম্বার যোগ করছি তখন 2-এর পাওয়ারে 3 বসাবো। তাহলে যখন আমি 10টি সংখ্যা যোগ করব, তাহলে সেই যোগফল যেটা আসা উচিত সেটা কিন্তু 2-এর পাওয়ার 10টি সংখ্যার ক্ষেত্রে পাওয়ার কত দেব? 11। তখন কিন্তু আমার উত্তরটা 2^11 - 2 আসা উচিত। কি বুঝলাম? যতগুলি নম্বর যোগ করতে বলবে তার থেকে 1 বেশি আমরা 2-এর পাওয়ারে বসাবো এবং তার থেকে 2 বিয়োগ করব, আমাদের উত্তর চলে আসবে। এবার কথা হলো স্যার এই 2^11 - 2 এর ভ্যালুটাই বের করা আমাদের মূল লক্ষ্য। তা 2^11 - 2কে আমি যদি এইভাবে লিখি, একটা 2 যদি কমন নিয়ে নিই তবে কিন্তু এটা 2^10 - 1 বোঝানো হয়। এবার 2^10 এটা তোমাদের খুব চেনা নম্বর। কীরকম? 2 × 2^10 মানে কিন্তু 2^5 × 2^5 - 1, তার মানে 2 × 32 × 32 - 1। এবার মনে আছে তো 32-এর স্কোয়ার কত? 32-এর স্কোয়ার হচ্ছে 1024। তাহলে 1024 - 1 করো, দেখো কি উত্তর আসে। কোনটা উত্তর আসবে? 1024 থেকে 1 বিয়োগ দিলে 1023, তার 2 গুণ হচ্ছে 2046। তাহলে কি পেলাম উত্তর? 2 গুণ 1023, উত্তর 2046। তাহলে যখন কোনো সংখ্যা এরকম কন্টিনিউ যোগ করছো, 2-এর পাওয়ার আকারে কোনো সংখ্যা, তুমি যদি সঠিক নিয়ম জানো, 2-এর ক্ষেত্রে যেমন আমি তোমাকে বলে দিলাম, যতগুলি নম্বর যোগ করবে 2-এর ঠিক তার পরের
পাওয়ারটি বসাবে, তার থেকে 1 বিয়োগ দেবে। পরিষ্কার? চলো পরের অঙ্কে আসা যাক। দেখো 8 জন লোকের গড় বয়স 1.5 বছর বৃদ্ধি পেল। আচ্ছা 8 জন লোকের গড় বয়স ছিল কত জানি না। 8 জন লোকের গড় বয়স ধরো এ করেছিল, অ্যাভারেজটা এ ছিল। তাদের মধ্যে 65 বছর বয়সের একজন লোকের পরিবর্তে অন্য একজন লোক আনা হলো। তাহলে এখন সেই 8 জন লোক আছে, কিন্তু একজন পরিবর্তন হয়েছে। এখন গড়টা আগের তুলনায় 1.5 বেশি। তাহলে আগের লোকগুলোর মোট বয়স ছিল 8 এখন লোকগুলির মোট বয়স হয়েছে 8a যোগ 12। 8 গুণ 1.5, 8 গুণ 1.5 12। কি পরিবর্তন? আগের লোকগুলির বয়সের থেকে 65 বছর বয়সের একজন বেরিয়ে গেছেন, তার পরিবর্তে অপর একজন ব্যক্তি এসেছেন যার বয়সটা জানি না, y বছর। তাহলে প্রথমে থাকা মোট বয়সের থেকে 65 বিয়োগ করে y যোগ করে দিচ্ছি, আমরা বর্তমান বয়সটা পেয়ে যাচ্ছি। খুব স্বাভাবিক, 8 কেটে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। 65 ওদিক গিয়ে অ্যাড হবে, তাহলে নতুন যে ব্যক্তিটি ছিল তার বয়স হবে 12 যোগ 65, দ্যাট মিন্স 77। নিউ যে ব্যক্তিটি জয়েন করছে তার বয়স 77 বছর। এবার এর অন্য থিঙ্কিংটা কি? অ্যানাদার থিঙ্কিং কি? ভাই ফাইনালি টিমে কতজন আছে? আগে টিমে কতজন ছিল? 8 জন। একজন বেরিয়ে একজন জয়েন করেছে, মানে টিমে এখন কিন্তু সেই 8 জনই আছে। টিমে এখন 8 জন আছে। বয়স কি হয়েছে? বয়স 1.5 বছর করে পরিবর্তন হয়েছে। 1.5 বছর করে পরিবর্তন হয়েছে। তাহলে মোট 12 বছর পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। এই 12 বছর বেড়েছে না কমেছে? বেড়েছে। আচ্ছা কোনো টিমে নিউ জয়েনার আসলে বা নতুন কোনো ব্যক্তি আসলে যদি বয়স বেড়ে যায়, তাহলে যে নতুন ব্যক্তিটি এসেছে সেই ব্যক্তিটির বয়স অবশ্যই যে চলে গেছে তার থেকে 12 বেশি। তাহলে কি বললাম? 8 জনের 1.5 বছর করে বাড়ছে, মোট বাড়ছে 12 বছর। 12 বছর বাড়ছে, 8 জনের 1.5 বছর করে। যেহেতু বৃদ্ধি পেয়েছে, সো নতুন যে ব্যক্তিটি এসছে সে 12 বছর বেশি আনবে। তাহলে যে চলে গেল সে যদি 65 নিয়ে চলে যায়, তাহলে যে আসবে সে 65 যোগ 12 77 বছর নিয়ে আসবে। বুঝেছো? চলো পরের অঙ্ক দেখো। দেখো একটি সংখ্যা, কোনো একটি সংখ্যাকে 3-এর 5-এর পরিবর্তে 5-এর 3 দিয়ে গুণ করেছো। তাহলে কোনো একটি সংখ্যা, কোনো একটি নম্বর যাকে তোমার গুণ করা উচিত ছিল 3-এর 5 দিয়ে, তুমি তা না করে কি করেছো? 5-এর 3 দিয়ে গুণ করেছো। হলো? ধরো নম্বরটি যদি a হতো, তাহলে তোমার রেজাল্ট আসা উচিত ছিল 3 × a বাই 5, কিন্তু তোমার রেজাল্ট আসলো 5 × a বাই 5 বাই 3। সো নম্বরটা যদি a হতো, হ্যাঁ নম্বরটা যদি a হতো তাহলে এই ঘটনা ঘটতো। এর ফলে যে রেজাল্টের পরিবর্তন হয়েছে বলছে তার শতকরা হার কত। তাহলে তার গুণফল পরিবর্তনের শতকরা হার কত? তাহলে 3-এর 5 দিয়ে আসল পরিবর্তন, আসল গুণ করা উচিত ছিল 3-এর 5 দিয়ে, তুমি 5-এর 3 দিয়ে গুণ করছো। কত পরিবর্তন হয়েছে? অবশ্যই বিয়োগ করলে পেয়ে যাব। কত পরিবর্তন হলো? 5a বাই 3 মাইনাস 3a বাই 5। দেখো কত পরিবর্তন হয়েছে?
কত পরিবর্তন হলো পেলে? এই পরিবর্তনটাকে এবার শতকরায় বের করতে হবে। তাহলে তোমার সঠিক উত্তর আসা উচিত ছিল কত, বা তোমার উত্তর এসছে কত? তোমার উত্তর এসছে 5a/3। তাহলে যখন তুমি পার্সেন্টেজ বের করবে, শতকরা বের করবে, তখন 16a/15 এটা পরিবর্তন হয়েছে 5a/3 দ্বারা। পার্সেন্টেজে বের করতে হবে ইন্টু 100 চলে আসবে। এ কাটবে, তারপর 16/15 ইন্টু 3/5 ইন্টু 100। তোমার রেজাল্ট আসবে 16/25 ইন্টু 100। পেয়েছো রেজাল্ট? 416 64%। তাহলে ফাইনালি তোমার যে পরিবর্তন হলো রেজাল্টটা, সেটি 64%। কিন্তু এই যে ভগ্নাংশ, এই যে এ ধরার কারণে আমরা ভগ্নাংশ পেলাম, তো এটাকে না আমরা বাদ দিতে পারি কিভাবে জানো? ঠিক ভগ্নাংশের নিচে, একটার নিচে 5 আছে, একটার নিচে 3 আছে। তাই তুমি এমন কিছু নাম্বার ধরে নাও, নম্বরটা এমন কিছু হওয়া উচিত যেটি 5 এবং 3 দুটো দিয়েই ভাগ যাবে। তাহলে নম্বরটা তুমি যদি 15 ধরে নাও, 3 এবং 5 দুটো দিয়েই ভাগ যায়। তাহলে বলো 15কে যখন তুমি 3-এর 5 দিয়ে গুণ করছো, তখন তোমার রেজাল্ট কি আসা উচিত? 9। আর এই 15কে যখন তুমি 5-এর 3 দিয়ে গুণ করছো, তখন তোমার রেজাল্ট আসা উচিত 25। তাহলে তোমার 25 এসেছে, আসা উচিত ছিল 9। কত কম আসলো? 16। এবং সেটা কততে? 25-এ। তাহলে 16 25-এ শতকরা তো ইন্টু 100। ধরতে পারলে? বুঝেছো? বোঝা যাচ্ছে? সো একটি ভেরিয়েবল ধরা আর একটি নম্বর ধরা, যখন কিছু ভগ্নাংশে থাকে সেখানে নম্বরটি ধরতে হবে অবশ্যই ভগ্নাংশের নিচে থাকা সংখ্যাগুলির এলসিএম। তাহলে তোমার অঙ্ক অনেক সোজা হবে। আসো পরবর্তী অঙ্কে আসা যাক। দেখো, একটি গরু, 4টি ছাগল এবং 3টি ছাগল 4টি খরগোশের সমান হলে গরু এবং খরগোশের অনুপাত কত? নিজেরাও পারবেন, খুব সোজা জিনিস, খুব সোজা। কি করতে হবে? সো দুটো যে ইকুয়েশন আছে সমান সমান আছে, সেখানে এই ব্যক্তি মানে ছাগল দুটোতেই কমন, কিন্তু একটাতে 4টি ছাগল আছে, একটাতে 3টি ছাগল আছে। তাহলে খুব স্বাভাবিক এখানে ছাগল সংখ্যাকে সমান করতে গেলে আমরা এই ইকুয়েশনটিকে 3 দ্বারা আর এই ইকুয়েশনটিকে 4 দ্বারা গুণ করতে পারি, ছাগল সংখ্যা সমান হবে। তাহলে দেখা যাচ্ছে 3টি গরু সমান সমান 12টি ছাগল গোট। আবার এখানে দেখা যাচ্ছে 12টি গোট সমান সমান 16টি র্যাবিট। কি করলাম? দুটোতেই যেহেতু গোট সমান ছিল, সো গোটের পরিমাণটা ইকুয়াল করা হলো। এবার যখন এটা ইকুয়াল করা হলো, তাহলে আমি বলতেই পারি 3 কাউ ইকুয়াল টু 16 র্যাবিট। তাহলে এবার কাদের অনুপাত? কাউ অ্যান্ড র্যাবিট। সো কাউ গরু বাই র্যাবিট কী হবে অনুপাত? 16 আর 3 এদিকে গেলে 16/3, আমাদের অনুপাতটি হবে 16:3। তাহলে কি করলে দুটোতেই যে অ্যানিমেলটি কমন হিসেবে আছে দুটো ইকুয়েশনে, সেটাকে সমান করে দিলে সেই অ্যানিমেলকে রিপ্লেস করতে পারবো। ওকে, চলো আসা যাক পরবর্তী প্রশ্ন।
পড়ে নেবে আগে। পড়েছ? এক ব্যবসায়ীর নিকট 1000 কেজি চাল ছিল, তিনি কিছু অংশ 8% লাভে, বাকি অংশ 18% লাভে বিক্রি করে তিনি মোট 14% লাভ করে, তবে 8% লাভে কত কেজি চাল বিক্রি করেছিল। সে 8% লাভে কত কেজি যেহেতু জানতে চেয়েছে, তাই আমি এটাকেই ধরে নিচ্ছি এ কেজি। তাহলে দেখো এ কেজি চালের ওপর তোমার 8% লাভ হয়েছিল, তাহলে এ কেজি চালের লাভ যোগ বাকি চাল, বাকি মানে 1000 বিয়োগ এ, এই পরিমাণ চালের লাভ সমান 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 মোট চালের লাভ। মোট চালের লাভ হয়েছে কত? 14%। তাহলে খুব স্বাভাবিক তুমি এ কেজি চালের লাভ মানে কিছুটা অংশের চালের লাভ, বাকিটা চালের প্রফিট, দুটো প্রফিটের যোগফল করেই তুমি তো মোট প্রফিট বা মোট মুনাফা পাবে। তাহলে এটা হচ্ছে তোমার ইকুয়েশন। এবার যখন তুমি সমাধান করবে, সমাধান করে এর ভ্যালু পাবো কিভাবে? সো এর ইন্টু 8/100, পার্সেন্ট মানে বাই 100 তো, যোগ 1000 ইন্টু 18/100 বিয়োগ আবার এ ইন্টু 18/100। তুমি ফাইনালি কি পাবে? 1000 ইন্টু, আচ্ছা এই পার্সেন্টেজ চিহ্ন না দুটো শূন্য কেটে দিক, তাহলে 140 হয়েছে। এখানেও পার্সেন্টেজে দুটো শূন্য কেটে দিক, তাহলে এটা 180, ওদিকে গেলে বিয়োগ হয়ে যাবে। তাহলে দেখো এই দুটোতে মানে এই দুটো পোর্শনে নিচে 100 আছে আর ওপরে আছে 8a বিয়োগ 18a সমান সমান 140 মাইনাস 180। তাহলে এখান থেকে আমরা পাবো 10a বাই 100 সমান সমান, অবশ্যই মাইনাস আমি দিইনি কারণ এটা যদি মাইনাস দাও এদিকেও -40, যারা কেটে যাবে, 0 0 কাটবে আর 10 সাইড চেঞ্জ করে এ সমান সমান আসবে 40 গুণ 10 400, এ সমান সমান 400, এ সমান সমান 400। তাহলে তুমি 8% লাভে 400 কেজি জিনিস বিক্রি করেছো। এবার কথা হলো পরীক্ষা হল কিছুটা সময়ের ওপর নির্ভর করে, সো এত কিছু তো করা যাবে না। তখন আমরা এখানে আরেকটি পদ্ধতি নিতে পারি যেটাকে আমরা লিঙ্ক আপ বলে থাকি। লিঙ্ক আপ কেন? যখন দুটো জিনিসকে তুমি মেশাচ্ছ এবং মিশিয়ে একটা ওভারঅল রেট পাচ্ছ, সেটা লিঙ্ক আপের মাধ্যমে করা যায়। সো লিঙ্ক আপের জন্য কিছুটা জায়গা আমরা ফাঁকা দরকার, দেখি কিছুটা জায়গা একটু ফাঁকা করে নিই। এই সাইডটা দেখো, এবার লেখা যাক কি করব। একটা সাইডে তুমি 8% প্রফিট পাচ্ছ, একটা পার্টে তুমি 18% প্রফিট পাচ্ছ, কিন্তু উভয় পার্টের প্রফিট কত বলেছে? 14%। সো উভয় পার্টের প্রফিটটা মাঝখানে রেখে তুমি এই কোণাকুনি পার্থক্য লেখো। তার মানে 18 আর 14 পার্থক্য 4, 8 আর 14 পার্থক্য 6, পার্থক্য বলেছি বিয়োগ বলিনি কিন্তু। ওকে, তাহলে এই রেশিওটা 2:3 চলে আসবে, যার টোটালটা আসবে 5। এই 5 মানেই বলছে 1000 কেজি। তাহলে 5-এর কত গুণ 1000? 5-এর 200 গুণ, তাই এটা হবে 2-এর 200 গুণ, এটা হবে 3-এর 200 গুণ।
একটা 2-এর 200 গুণ, একটা 3-এর 200 গুণ। ঠিক আছে, তাহলে আমাদের 8%টা জানতে চেয়েছিল, এই দিকটা জানতে চেয়েছে, তাই 470। ওকে, চলো পরবর্তী অঙ্কে আসো। দেখো, একটি পাত্রে 100 লিটার দুধ আছে। পাত্রটি থেকে 20 লিটার দুধ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশানো হলো। একই পদ্ধতি আরও একবার করার পর তাতে কত লিটার দুধ থাকবে? এই অঙ্কে এই যে একই পদ্ধতি আরও একবার মানে তুমি 2বার পরিবর্তন করছো, তখন এটাকে পার্সেন্টেজে অথবা পার্টে করো। পার্সেন্টেজে বলো তো, 100 লিটার দুধ ছিল, 20 লিটার তুলে নিচ্ছ, মানে কত পার্সেন্ট তুলছো? 20%। তাহলে তুমি 100 লিটার থেকে যদি তুমি 20% তুলে নাও, তাহলে বেসিক্যালি থাকা উচিত 80%। 100 লিটার মিল্ক থেকে যদি তুমি 20 লিটার তুলে নাও বা 20% তুলে নাও, তাহলে তোমার কাছে মিল্ক কিন্তু 80% থাকা উচিত। এই অপারেশন আরও একবার মানে আবার 80%। 2বার হয়ে গেছে, উত্তর চাই। কি আসবে উত্তর? পার্সেন্টেজ চিহ্নের জন্য 1টা 2টো, আবার পার্সেন্টেজ চিহ্ন 1টা 2টো। তাহলে তুমি দেখো 8 গুণ 8 কত পড়ে থাকছে? 64%। আচ্ছা, এখানে শতাংশ নেই, লিটার, যাই হোক 64 লিটার। তাহলে এখানে মিল্কের পরিমাণ 64 লিটার হলো। তাহলে যখন দেখবে একাধিক অপারেশন করছে, তখন সেটাকে অবশ্যই শতকরায় ভেঙে নাও বা পার্টে ভেঙে নাও। 20% তুলছে মানে 100তে 20 তুলছে মানে 20% তুলছে। ওকে, আসো পরবর্তী অঙ্ক কি বলছে দেখো। আজকে কিছু সময় আগে একটা অঙ্কে শিখিয়েছিলাম যে যদি দুটো ক্যাটাগরিকে মেশানো হয় তখন তাকে আমরা লিঙ্ক আপ বা অ্যালিগেশন বলে থাকি। আমি এটা লিঙ্ক আপেই ফেলবো। কীরকম? আমি যদি ধরে নিই যে টোটাল অ্যানিমেলটাই একসময় মানকি বা বাদর ছিল আর টোটালটাই তোতা পাখি বা প্যারট ছিল, তাহলে মানকি বা বাদরের ক্ষেত্রে 20টা মানকি, হেড 20 মানে টোটাল অ্যানিমেল 20। সো 20টা মানকির যদি তুমি পা কাউন্ট করো, তাহলে কিন্তু 4টি করে পা 20টা মানকি। একইভাবে প্যারট বা তোতা পাখি 20টা প্যারট, পা কাউন্ট করলে 20 গুণ 2, কিন্তু ওভারঅল পায়ের সংখ্যা 52। এখান থেকে তুমি পার্থক্য টানার চেষ্টা করো। যেহেতু তুমি লেগ পার্ট নিয়ে অঙ্ক করেছো, তাই পার্থক্য করে যেটা পাবে, দ্যাট মিন্স 40 আর 52 পার্থক্য 12, 80 আর 52 পার্থক্য 28, 80 আর 52 28। কি আসবে এর অনুপাত? 4 দিয়ে কাটলে 3 আর 7। তাহলে 3 আর 7 হলে টোটালটা তুমি 10 পাচ্ছ। এই 10 মানে যদি 20টা অ্যানিমেল হয়, তাহলে 10-এর ডবল 20, তাহলে প্যারট হবে 14টি আর র্যাবিট হবে 6টি। নাম্বার অফ র্যাবিট, এই মানকি হবে 6টি। মানকি আছে এখানে, সো মানকির সংখ্যা হবে 6 আর প্যারট হবে 14। বুঝেছ? আর একটা জিনিস বলি তোমাদের এখান থেকে, সেটি হলো যদি তুমি ইকুয়েশন সাজাতে, আমি ধরে নিচ্ছি মানকির সংখ্যা জানতে চেয়েছে, মানকির সংখ্যাটা এ বা এম, যাই খুশি, তাহলে তুমি এম সংখ্যক মানকি 4টি করে পা। বাকি অ্যানিমেল, দ্যাট মিন্স 20 মাইনাস এম, তার 2টি করে পা। তাহলে টোটাল পায়ের সংখ্যা হয়েছে 52। বের করতে পারো 4m মাইনাস 2m মানে 2m। 20 2 40, ওদিকে গেলে বিয়োগ মানে 12। তাহলে m সমান 6, মানকির সংখ্যা 6টা। করতে পারো, ইকুয়েশনও সম্ভব, লিঙ্ক আপ পদ্ধতিতেও করতে পারো। ওকে, চলো পরের অঙ্কে আসো, পড়ে নাও। অঙ্ক কি বলছে?
এবিসি একটি ব্যবসায় 3:2 অনুপাতে মূলধন বিনিয়োগ করে যদি তাদের লাভের 5% দাতব্য ক্ষেত্রে ব্যয় হয়। মানে আমি যদি দেখি টোটাল প্রফিটটা তার মোট প্রফিট বা মোট মুনাফা যদি 100 হয়, তাহলে সে দাতব্য খাতে দিয়ে দিচ্ছে, মানে ডোনেট করছে কিছু। সো কিছু ডোনেট করার পরে এখন তার কাছে যে প্রফিটটা পড়ে আছে না, দ্যাট মিনস অবশিষ্ট প্রফিট, রিমেইনিং প্রফিট, সেটা কত? 100 বিয়োগ 5 মানে 95%। 95%। এই যে দাতব্য খাতে ব্যয় করার পরে যে প্রফিটটা পড়ে রয়েছে, এটাই কিন্তু এ এবং বি তাদের মধ্যে ভাগ করে নেবে মূলধনের অনুপাতে। মূলধনের অনুপাত মানে 3:2। তাহলে এখান থেকে এবার যদি আমি বলি এ কত পাবে, বি কত পাবে, তবে এ পাবে 3/5 কার 95%। তাহলে এ অ্যাকচুয়ালি পাবে 57%। ঠিক, 3/57। আর বি কত পাবে? বি পাবে 2/5, এটা 95। তার মানে এ পাবে 38%। ওকে, এবার বলছে এ তার লভ্যাংশে 8,550 টাকা পায়। তাহলে এ পায় অ্যাকচুয়ালি টোটাল যেটা প্রফিট, টোটাল প্রফিটের 57%, যেটা মানে বলা আছে এ পায় টোটাল প্রফিটের 57%, যেটা মানে বলা আছে 8,550। তাহলে টোটাল প্রফিট কত? 8,550 গুণ 100/57 গুণ 100/57 কাটা যাক। 57 দিয়ে সরাসরি কেটে দিলে এটা 15 আসে, পাশে একটা শূন্য, তাই টোটাল প্রফিট বা মোট প্রফিট 15,000। মোট প্রফিটের পরিমাণ 15,000। বোঝা গেছে? ওকে, চলো পরের অঙ্ক। তাহলে এটা কি করলাম জানো তো? টোটাল প্রফিটটা কিন্তু ভাগ হয়নি তাদের মধ্যে, যেটা দাতব্য ক্ষেত্রে চলে গেছে সেই প্রফিটটা দিয়ে দেওয়ার পরে যেটা অবশিষ্ট প্রফিট পড়ে আছে সেটা ভাগ হচ্ছে 3:2 অনুপাতে। তাহলে তুমি তো 5% দিয়ে দিয়েছো, তাহলে 100 থেকে 5 চলে গেলে এখন 95% আছে। সেই 95% তুমি এ আর বি এর মধ্যে 3:2 অনুপাতে ভাগ করছো। তাহলে 3:2 অনুপাতে মানে এ পাবে 3/5, বি পাবে 2/5। চলো, তাহলে এর 3/5 57% দেওয়া ছিল, 100% বেরিয়েছে। দেখো খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। 1 টাকায় 12টি লেবু ক্রয় করে তিনি 1 টাকায় কতগুলি লেবু বিক্রি করলে 20% লাভ হবে। এই লাভ বা লোকসান আমরা সবসময় টাকায় মেজার করি, কিন্তু সত্যিই কি টাকায়? এটা তো আর্টিকেলেও নেওয়া যায়। কিভাবে? দেখো, 1 টাকায় যদি 12টি লেবু কিনে থাকে, যদি তুমি একটু ডিটেলসে করো, তাহলে 12টি লেবুর দাম 1 টাকা। এটা কি বলো তো? সিপি মানে ক্রয় মূল্য। তাহলে একটা লেবুর ক্রয় মূল্য 1/12 সিপি হলো। এবার তুমি এরপর তো 20% লাভ করবে। তাহলে 20% যদি লাভ করো, তাহলে এবার বলো একটা লেবুর বিক্রয় মূল্য তুমি কি করবে? 20% লাভ করতে হবে। তাহলে 1/12 ওপরে তোমাকে 120% চাপাতে হবে, কারণ 20% তুমি লাভ করবে। 20% যদি চাপাতে তাহলে কত প্রফিট সেটা বেরোতো। 120% চাপালে কত বিক্রি করবে সেটা বেরোবে। তাহলে এটা আসবে 1/12 গুণ 120/100। তাহলে প্রতিটি লেবুর বিক্রয় মূল্য যদি 1/10 হয়, তাহলে 1/10 যদি একটি লেবুর বিক্রয় মূল্য হয় 1/10 টাকা, যদি বিক্রয় মূল্য হয় একটা আর্টিকেলের বা একটা কি ছিল? লেবু ছিল। একটি লেবুর বিক্রয় মূল্য যদি
1-এর 10 হয় তাহলে 1 টাকায় তুমি কটা লেবু বিক্রি করবে? 1 গুণ 10, সুতরাং 10টি লেবু বিক্রি করবে। উত্তর হবে 1 টাকায় 10টি লেবু বিক্রি করতে হবে। এছাড়া দেখো এত কিছু না করে তুমি 20% প্রফিট মানে তো সরাসরি 100 আর 120 বলে দিতে পারো প্রাইস বা দামটাকে। আর আমাদের দামের সাথে দামের যখনই রেশিও করা হয় সেই দামের রেশিওটা উল্টে দিলেই কিন্তু নম্বরের রেশিও বের হয়ে যায়। তাহলে নম্বর বা কোনটি কতগুলো কিনবে, নম্বরের রেশিও হবে 12:10। এই 12 আর 10টা কি? 12 ছিল ক্রয় মূল্য সিপি, 10 ছিল বিক্রয় মূল্য মানে এসপি। তাহলে তুমি কটা লেবু বিক্রি করছো? 10টা। তাহলে 20% লাভ। এখান থেকে আগে তুমি সিপির অনুপাত বের করে নাও, মানে ক্রয় মূল্যের আর বিক্রয় মূল্যের অনুপাত বের করে তাকে উল্টে দাও, তুমি পেয়ে যাবে কটা লেবু কিনবে বা কটা লেবু বিক্রি করবে। ওকে, আসো পরবর্তী অঙ্কে। দেখো পড়ো, একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যের পণ্যে বিক্রয় করার দাবি করে, মানে যে দামে কিনেছে সেই দামেই সে বিক্রি করবে, এবং কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে। সে 1 কিলোগ্রাম, আচ্ছা 1 কিলোগ্রাম মানে কিন্তু 1000 গ্রাম, হ্যাঁ 1 কিলোগ্রাম মানে 1000 গ্রাম, সে 1000 গ্রামের পরিবর্তে 900 গ্রাম দেয়, মানে 1000 গ্রাম দিচ্ছে না 900 গ্রাম দিচ্ছে। তাহলে আলটিমেট কী করছে দোকানদার? 100 গ্রাম করে নিজের কাছে রেখে দিচ্ছে, আর নিজের কাছে যেটা রেখে দেয় সেটা তার মুনাফা বা প্রফিট। তাহলে তার প্রফিট হচ্ছে 100 গ্রাম। কততে? কত গ্রাম দিচ্ছে সে? 900 গ্রাম। তাই 900 গ্রামে প্রফিট হয়, 900 গ্রামে প্রফিট হয় 100 গ্রাম। 100 গ্রাম এলো কোথা থেকে? 1000 বিয়োগ 900 করে। তাহলে 1-এ প্রফিট কত, 100-তে প্রফিট কত? 100-তে প্রফিট কত? 100/900 ইন্টু 100। কী প্রফিট পেয়েছো? কোন উত্তরটি পেয়েছো? কোন অপশানটি আসবে বলো? 1-এর 9 মানে কত? 11.1-9%। আলটিমেট কী ঘটনা ঘটলো? তুমি 1 কেজি না দিয়ে 100 গ্রাম দিয়েছে দোকানদার, তাই সে প্রফিট করেছে। 1000 গ্রামের বদলে যদি কেউ 900 গ্রাম দেয় তাহলে 100 গ্রাম সে প্রফিট করেছে বা মুনাফা করেছে, 100 গ্রাম প্রফিট করেছে 900 গ্রামে, তাই তার প্রফিটের শতকরা প্রফিট হচ্ছে 100/900 ইন্টু 100। 100তে বের করলে উত্তর চলে আসবে। হয়েছে? পরের অঙ্ক পড়া কমপ্লিট করো, দেখো কি বলছে। খুব সোজা অঙ্ক, সামান্য একটু বাস্তবের সাথে মিল করিয়ে নাও। অঙ্ক খুব সোজা, খুব সোজা। কেন? একজন বিক্রেতা 4টি জামা ক্রয় করলে 1টি জামা ফ্রিতে দেয়। 4টে জামা, কিছু একটা দাম ধরে নাও, ABCD না ধরে তুমি নম্বর ধরে নাও। প্রত্যেকটি জামার দাম 100 টাকা ধরি, তাহলে প্রত্যেকটি জামার দাম যদি 100 টাকা হয় তাহলে 4টে জামার দাম হওয়া উচিত 400 টাকা। 4টি জামার দাম হওয়া উচিত 400 টাকা। কিন্তু ভেবে বলো, তুমি কি 400 টাকা পেমেন্ট করেছো? 4টি জামার দাম হওয়া উচিত 400 টাকা। এই 400 টাকার মধ্যে তুমি অ্যাকচুয়ালি পেয়েছো কত? তুমি রিসিভ করেছো কত? তুমি পেয়েছো কি? তুমি পেয়েছো 5টি জামা। একটা জামা ফ্রিতে পেয়েছো না? তাহলে 5টা জামা পেয়েছো, তাহলে অ্যাকচুয়ালি তুমি জিনিস নিয়েছো 500 টাকার, ঠিক তো? তুমি 100 টাকা করে জামাগুলো ধরেছো, তাহলে 5টি জামা কিনেছো 500 টাকায়। ওকে, এবার 5টি জামা পেয়েছো 500 টাকায়। এবার কি হয়েছে? তুমি 25% ছাড়ে নিয়েছিলে। ছাড়ে যখন নেবে তোমার তো যেটা বিল হবে তার উপর ছাড়। তাহলে তুমি এই জামার জন্য কত টাকা পেমেন্ট করবে দোকানদারকে? দোকানদার বলছে, দাদা আপনি 25% টাকা কম দিন। তাহলে পেমেন্ট করবে
400 টাকা থেকে 400-র 25% কম, 400-র 25% এই টাকাটা তুমি কম দেবে। তাহলে তুমি 300 টাকা পেমেন্ট করেছো। এবার দোকান থেকে শপিং মল থেকে বেরিয়ে কি দেখলে? 300 টাকা দিয়ে তুমি 500 টাকা জিনিস পেয়েছো। তুমি জিনিস পেয়েছো 500 টাকার আর পেমেন্ট করেছো 300 টাকার। তাহলে তোমার মোট ছাড় কত হয়েছে গো? ছাড় হয়েছে 200 টাকা। তাহলে 500 টাকার জিনিস পেয়েছো, যাতে ছাড় হয়েছে তোমার 200 টাকা, তবে একে ছাড় কত, 100-তে কত? একে ছাড় পেয়েছো 200/500 আর 100-তে ছাড় পেয়েছো কত? আসলো উত্তর? তুমি ছাড় পেয়েছো 40%। তুমি সেটা এখান থেকেও বলতে পারতে। কত ছাড় পেয়েছো? 200। 200 ছাড় পেয়েছো কততে? 200 ছাড় পেয়েছো 500-তে। পার্সেন্টেজে বের করতে বলেছে, ইন্টু 100। তোমার উত্তর এখান থেকেও চলে আসবে। ঠিক আছে? তুমি 100 টাকা করে 4টে জিনিস কিনেছো 400 টাকায়, বিল পেমেন্ট করেছো 300 টাকা, কিন্তু তুমি অ্যাকচুয়ালি রিসিভ করেছো 5টা জিনিস। তাহলে 500 টাকার জিনিস পেয়েছো 300 টাকা পেমেন্ট করে, তোমার ছাড় হয়েছে 200 টাকা। তার মানে কত পার্সেন্ট? দেখো, পড়ে নাও পরের অঙ্ক। রহিম সাধারণ গতিবেগে 3/4 গতিবেগে যদি যায়, স্কুলে পৌঁছাতে 20 মিনিট দেরি হয়। তাহলে তার আসল যা গতিবেগ, অরিজিনাল যা গতিবেগ, সে অ্যাকচুয়ালি যাচ্ছে তার 3/4 গতিবেগে। তাহলে আসল গতিবেগটা s, কিন্তু সে যাচ্ছে 3/4 গতিবেগে। স্কুল পৌঁছাতে 20 মিনিট লেট হয় মানে তার যে আসল সময়টা লাগছিল, এখন তার থেকে 20 মিনিট সময় বেশি লাগছে। গতিবেগ কিমি পার আওয়ারে আছে কিনা জানি না, এস লিখেছি। টাইমটা মিনিটে আছে, তাই টাইমের ইউনিটটা মিনিট, এটা কনফার্ম। স্পিড এবং টাইম। এবার যদি আমরা ডিস্টেন্স বের করতে চাই, আমরা ডিস্টেন্স মানে জানি এদের গুণফল। সো ডিস্টেন্স তো পরিবর্তন হয়নি। তাহলে ডিস্টেন্সটা যদি সমান করতে হয়, এটাতে st আর এটাতে 3s/4 ইন্টু t প্লাস 20। দুটো ডিস্টেন্স যেহেতু ইকুয়াল, দুটো সমান করলাম। এস এস বোথ সাইডে মাল্টিপল আকারে থাকার কারণে কেটে গেল। তাহলে 4t সমান সমান 3t প্লাস 60। আসল সময়টি লাগলো 60। বলেছিলাম সময়ের ইউনিট অবশ্যই মিনিট, তাই আসল টাইম লাগলো 60 মিনিট। যদি অরিজিনাল টাইম চাই 60 মিনিট, যদি পরবর্তীতে টাইম চাই সেটা হচ্ছে 80 মিনিট। এটা ছাড়াও স্পিডের সাথে টাইমের একটা সম্পর্ক হয়, জানো তো? সেটা অনুপাতের মাধ্যমে। কীরকম বলো? আগে তুমি বেশি গতিবেগে যাচ্ছিলে না এখন বেশি গতিবেগে যাচ্ছ? 3/4 গতিবেগ মানে তুমি গতিবেগ কমিয়েছো। সো গতিবেগ যদি কমিয়ে থাকো, আগে তোমার গতিবেগ ছিল 4, এখন গতিবেগ হয়েছে 3। 3/4 মানে কি? আগে 4-এ যাচ্ছিলে, এখন 3-এ। তাহলে টাইমটা কি হবে? টাইমটা এই গতিবেগ থেকেও আনা সম্ভব। কীরকম? 3:4। তাহলে আগে যদি তুমি 3 ইউনিট কেন? অনুপাতে কিছু আসলে তাকে ইউনিট বলা হয়। আগে যদি তুমি 3 ইউনিট সময়ে যেতে, এখন তুমি 4 ইউনিট সময়ে যাচ্ছ, তোমার সময় বেশি লাগছে 1 ইউনিট। এই 1 ইউনিট মানেই ঠিক ছোট্ট করে 1-এর মানে বলা আছে 20 মিনিটস। যার মানে বলা থাকবে তার বেসে লিখে ফেলো। তাহলে প্রথমে টাইম লাগছিল 3 ইউনিট। 3 ইউনিট মানে কত মিনিট হবে? 1 ইউনিট মানে যদি 20 মিনিট হয়, তবে 3 ইউনিট মানে অবশ্যই 3 গুণ 20 60 মিনিট। 1 ইউনিট মানে যদি 20 মিনিট হয়ে থাকে,
তবে 3 ইউনিট মানে অবশ্যই 3 গুণ 20 60 মিনিট। আসি পরের অঙ্কে। পড়া কমপ্লিট করো, তারপর বলছি। দেখো কি বলছে। বলছে বিপরীত দিক থেকে আসা, ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে 10 সেকেন্ড এবং 15 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে দুটো যদি একই দৈর্ঘ্যের হয় তাহলে দুটো ট্রেনের লেন্থই এল, এটা দুইজনেরই ডিস্টেন্স হলো। এবার যখন তুমি ডিস্টেন্স পেয়ে গেলে, তুমি টাইম পেয়েছো, প্রথমটা নিচ্ছে 10 সেকেন্ড, পরেরটি নেবে 15 সেকেন্ড। তাহলে এখান থেকে গতিবেগটা কি পাবে? অবশ্যই ডিস্টেন্স বাই টাইম, একটা L/10, একটা L/15। এই পর্যন্ত আমি প্রত্যেকের ইন্ডিভিজুয়াল ডিস্টেন্স এবং টাইম পেলাম। এবার তারা একত্রে মানে একসাথে মানে টুগেদার, যখন টুগেদার হচ্ছে তখন টোটাল ডিস্টেন্স কিন্তু 2L। টোটাল টাইম যেটা তোমাকে বের করতে হবে, আর টোটাল ডিস্টেন্স ভিন্ন গতিতে আসা বিপরীত দিক হলে গতিবেগ কী হয়? যোগ হয়। তখন এটা L/10 এবং L/15 যোগ করে দেবে, তখন তোমার গতিবেগটা চলে আসবে 30 নিচে ওপরে 5L, তার মানে L/6। তাহলে L/6 এই গতিবেগে 2L ডিস্টেন্স যেতে কত সময় নেবে? এই কোয়েশ্চেন মার্কস মানে টাইম। সো টাইম সমান সমান নেবে 2L মানে ডিস্টেন্স বাই স্পিড L/6। L ক্যান্সেল হবে 12 সেকেন্ড, L ক্যান্সেল হবে 12 সেকেন্ড। অথবা তুমি এটাকে অ্যাভারেজ স্পিডের ফর্মুলাতেও ফেলতে পারো। কি অ্যাভারেজ স্পিডের ফর্মুলা দেখে নাও? 2 ইন্টু দুটো টাইম 10 ইন্টু 15 ডিভাইডেড বাই 10 প্লাস 15। কেন প্লাস? বিপরীত দিক থেকে আসলে অ্যাড করবে, আর সেম ডিরেকশান থেকে আসলে, একই দিক থেকে আসলে সাবস্ট্র্যাক্ট করবে। তাহলে এটা যেহেতু বিপরীত দিক থেকে আসছে তাই যোগ করে দাও। ক্যালকুলেশন কমপ্লিট করো, উত্তর চলে আসবে। ক্যালকুলেশন কমপ্লিট করো, তাহলে ওপরে আসছে 2 গুণ 10 গুণ 15, নিচে 25। কাটতে শুরু করো, 5 দিয়ে 3, ক্যালকুলেশনটা এখানটা দেখায়, হ্যাঁ, পনেরো নিচে 25, 5 দিয়ে 3, 5 দিয়ে 5, 5 দিয়ে কাটলে 2, তোমার উত্তর আসবে 12 সেকেন্ড। তাহলে কি বললাম? যখন একে অপরকে ওভারটেক করছে, সো 2L1 L2 বা 2S1 S2 ডিভাইডেড বাই S1 প্লাস S2। কেন প্লাস? বিকজ অফ অপোজিট ডিরেকশান, অপোজিট ডিরেকশানের জন্য। ওকে, চলো পরের অঙ্কে আসো। দেখো অনুকূল প্রতিকূলের অঙ্ক মনে আছে? অনুকূল প্রতিকূল, একটি নৌকা নির্দিষ্ট দূরত্ব স্রোতের প্রতিকূলে যেতে, প্রতিকূল মানে কিন্তু গতিবেগটা দুইজনের বিয়োগ হয়, আর অনুকূল হচ্ছে গতিবেগ দুইজনের যোগ হয়। এখানে টাইম বলেছে, তাই অনুকূল আর প্রতিকূল আপ এবং ডাউন, এখানে আমরা যখন টাইমটা পাবো, মানে যে তথ্যটা দেওয়া আছে সেটা টাইমের, আপের টাইমের প্রতিকূলে টাইম নিচ্ছে, অনুকূলের যেতে তার অর্ধেক সময় লাগে, প্রতিকূলের হাফ টাইম লাগে অনুকূলে। তাই প্রতিকূলে যদি 2 ইউনিট সময় নেয়, অনুকূলে 1 ইউনিট সময় নেবে।
সময়ের সাথে গতিবেগ বা স্পিডের একটা সরাসরি সম্পর্ক আছে, কি অপোজিট রেশিও 1:2 হলো। এবার ডাউন মানে কি? ডাউন মানে তো বোট সমান সমান ডাউনের গতিবেগ যোগ আপের গতিবেগ বাই 2, আর কারেন্ট মানে ডাউনের গতিবেগ বিয়োগ আপের গতিবেগ বাই 2। বসানো যাক, 2 যোগ 1 বাই 2, কারেন্ট 2 বিয়োগ 1 বাই 2। এবার দুটোর অনুপাত বের করতে বলেছে। বোট বা নৌকার গতিবেগ 3/2 1/2। কী অনুপাত পেয়েছো? বোট আর কারেন্ট 3:1, 3/2 এবং 1/2। 3:1 হচ্ছে বোট এবং কারেন্টের মানে নৌকা এবং স্রোতের গতিবেগের অনুপাত। দেখো তারপরের প্রশ্ন, এবিসি একটি কাজ করে 6 দিনে। ভালো কথা, এ বি সি একটি কাজ করে 6 দিনে। আর বাকিরা কি করেছে? বাকিরা মানে এ এবং বি অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজটা কত? এই অবশিষ্ট কাজটা হচ্ছে এ এবং বি যে কাজটা করে 7 দিনে, সেটা হচ্ছে অবশিষ্ট কাজ। অবশিষ্ট কাজ কি করে পাবো? তাহলে দেখে নাও, এবিসি প্রথমে 2 দিন কাজ করে ফেলেছে। সো 2 দিনে তো কাজ করে ফেলেছে, তাহলে এক অংশ থেকে 2-এর 6 মানে টোটালটা 6 দিনে করছিল, তার মানে 2 দিন কাজ হয়ে গেছে। তাহলে তারা কাজ করে ফেলেছে 1/3। তাহলে এই মুহূর্তে কিন্তু কাজ পড়ে আছে 2/3। এই 2/3 অংশ কাজ এ এবং বি 7 দিনে করে, তাহলে এক অংশ কাজ করে 21/2 দিনে। আজকে তোমাদের বলেছিলাম কোনো কিছু ভগ্নাংশে আসলে চেষ্টা করবে এলসিএম করে নিতে। সো এখানেও আমি টোটাল কাজটা যদি এলসিএম করে নিই 6 এবং 21/2, এই এলসিএমের একটা নাম্বার পূর্ণ সংখ্যা, একটি নাম্বার ভগ্নাংশ, তখন এই দুটোর এলসিএম করার জন্য শুধুমাত্র নর্মাল নাম্বার বা পূর্ণ সংখ্যা বা আপার ভ্যালুটা 6 আর 21-এর এলসিএম করো। তুমি ধরে নাও টোটাল কাজ 42। ধরো স্যার তোমাদের 42টি অঙ্ক দিয়েছিল, এবিসি সেই 42টি অঙ্ক 6 দিনে করতে পারে, তাহলে প্রতিদিন কিন্তু এবিসি 7টি করে অঙ্ক করছিল, যেখানে এ এবং বি দুইজনে এই 42টি অঙ্ক করে 21/2 দিনে। তাহলে এক এক দিনে কটা করে? 21 দিয়ে ভাগ করো, 2 দিয়ে গুণ করো। তাহলে এ এবং বি প্রতিদিন 4টে করে অঙ্ক করছিল। এ এবং বি প্রতিদিন 4টি করে অঙ্ক করছিল। তাহলে বলো, এবিসি 3 জনে 7টি অঙ্ক করে, এ আর বি প্রতিদিন 4টে অঙ্ক করে, তাহলে সি প্রতিদিন কটা করে অঙ্ক করে? সি প্রতিদিন 3টে করে অঙ্ক করে। তাহলে সি টাইম কত নেবে? সি টাইম নেবে 42টা অঙ্ক করার জন্য। বলে ফেলো, 42টা অঙ্ক, প্রতিদিন 3টে করে অঙ্ক করছো, সি 14 দিনে টোটাল অঙ্ক করে নেবে। সি প্রতিদিন 3টে করে অঙ্ক করে এবং 42টা অঙ্ক তাকে করতে হবে, তাহলে অবশ্যই সে টাইম নেবে 14 দিন। ওকে, পরবর্তী অঙ্কে আসি। দেখো খুব সোজা অঙ্ক, খুব সোজা অঙ্ক। একদিনে কে কতটা করছে এটা না খুঁজে, একদিনে কে কতটা করছে এটা না খুঁজে এ বি একসাথে একটি কাজ করে 200 টাকা পায়। তাহলে যে কাজটাই করুক না কেন, সে দুইজনে একসাথে করুক কি একা করুক অথবা বি একা করুক, 200 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে এই কাজটা একা 6 দিনে করতে পারে, বি কাজটি করতে পারে 8 দিনে, সি এই সহায়তায় 3 জনে কাজটি 3 দিনে করে। তার মানে যখন 3 জনে কাজ করছে তখন কাজটা 3 দিনে কমপ্লিট হয়ে যাচ্ছে। কাজটা যদি 3 দিনে কমপ্লিট হয়ে যায়, তাহলে একে একটু 3 দিনের পেমেন্ট করে দিই। একে পেমেন্ট করা হচ্ছে, একে পেমেন্ট করবে 3 দিনের, যেখানে এর 6 দিনের পেমেন্ট ছিল 200 টাকা।
কারণ এই যদি পুরো কাজটা করতে তো 6 দিন টাইম লাগতো। তাহলে 6 দিনের পেমেন্ট 200 টাকা, তাহলে 3 দিনের পেমেন্ট কিন্তু 100 টাকা। এর পেমেন্ট কমপ্লিট। এবার বি এর পালা। বি এর 8 দিনের পেমেন্ট 200 টাকা, তাহলে বিকেও 3 দিনের পেমেন্ট করে দেওয়া যাক, 3-এর 8 অংশ। তাহলে বিকেও আমরা পেমেন্ট করে দেব কত? 75 টাকা। তাহলে 3 জন পার্টনারের মধ্যে যদি 2 জন পার্টনারের পেমেন্ট আমরা কমপ্লিট করে দিই, তাহলে এবার যে টাকাটি পড়ে আছে সেটা অবশ্যই তৃতীয় পার্টনার, যেটা আমাদের কাছে সি। সি এর পেমেন্ট হবে 200 টাকা থেকে এ আর বি এর 175 টাকার পেমেন্ট বাদ দিয়ে দাও। তাহলে সি এর পেমেন্ট আসবে 25 টাকা। তাহলে এ আর বি এর পেমেন্ট 100 আর 75, টোটাল পেমেন্ট থেকে যদি আমরা এ আর বি এর পেমেন্ট বাদ দিয়ে দিই, কী হলো? তাহলে এ একা কাজ করলে 6 দিনে করবে, ঠিক। এই যদি 6 দিনে কাজটি করে, 3 জনে একসাথে তো 3 দিনে কাজটি কমপ্লিট করে দিয়েছে। তাহলে 3 জনে মিলে যে টাকাটা পাবে সেখানে এর 3 দিনের পেমেন্ট, বি এর 3 দিনের পেমেন্ট এবং সি এরও 3 দিনের পেমেন্টই থাকবে। তাহলে এর 3 দিনের পেমেন্ট হবে 3-এর 6 অংশ, কারণ এ 6 দিনের পেমেন্ট, যেটা 3 দিনের পেমেন্ট 3-এর 6। বি এর 8 দিনের পেমেন্ট হচ্ছে টোটাল পেমেন্ট, তাহলে 3 দিনের পেমেন্ট 3-এর 8 আর সি এর বাকি টাকাটা। ওকে, আসি পরবর্তী অঙ্ক, দেখা যাক কী আছে। নেক্সট কোশ্চেন পড়ে নাও। হলো, জিৎ একা একটি কাজ 10 দিনে করতে পারে, অনিশ সেই কাজটি, তাহলে জিৎ একটি কাজ করে 10 দিনে, অনিশ কাজটি করে 15 দিনে। তাহলে এখান থেকে আমরা টোটাল কাজ, মানে আবারও এই দুটি নম্বরের এলসিএম, 10 আর 15-র এলসিএম হচ্ছে 30। আমি ধরে নিলাম 30টা অঙ্ক তোমাদের দেওয়া হয়েছে। জিৎ 10 দিনে 30টা অঙ্ক করে, তাহলে জিৎ কিন্তু প্রতিদিন 3টে করে অঙ্ক করছিল। আর অনিশ 15 দিনে 30টা অঙ্ক করে, তাহলে অনিশ কিন্তু প্রতিদিন 2টি করে অঙ্ক করছিল। প্রথম 5 দিন একা অনিশ কাজটি শুরু করার 5 দিন পর জিৎ কাজে যোগ দেয়, তাহলে অনিশ তো প্রথমে 5 দিন কাজ করেছে। তাহলে অনিশ যদি প্রথমে 5 দিন কাজ করে, তাহলে অনিশ কিন্তু 2টো করে অঙ্ক করেছে প্রথম 5 দিন। অনিশ প্রথম 5 দিন এতটা অঙ্ক করে নিয়েছে, এটা অনিশ একা করেছে। তারপরে জিৎ এবং অনিশ 2 জনে মিলে কাজ করছে, এবার কিন্তু 5টি করে অঙ্ক হচ্ছে, কিন্তু 2 জনে একসাথে কতদিন কাজ করবে এটা কোথাও বলা নেই, তাই ডে লিখলাম। কিন্তু অনিশের কাজ আর জিৎ আর অনিশের কাজ, এই দুটো কাজের যোগফল যে টোটাল অঙ্ক সেটা তারা কমপ্লিট করেছে। মানে জিৎ একা, এই অনিশ একা প্রথম 5 দিন কাজ করার পরে জিতের সাহায্য নিয়ে বাকি কাজ শেষ করেছে। শেষ করেছে মানে মোট কাজটা শেষ করেছে, মানে মোট 30টা অঙ্ক কমপ্লিট করেছে। তাহলে এখান থেকে আমি পাচ্ছি 5D সমান সমান 10 অধিক গেলে 20, তাহলে D সমান সমান 4। তাহলে তারা 2 জনে আরও 4 দিন কাজ করেছে। এবার যদি বলতো মোট কাজটি কত দিনে শেষ হয়েছে, উত্তর হতো 5 প্রথমে অনিশ একা করেছে, 4 পরে তারা একসাথে করেছে, তাহলে 9 দিন। কিন্তু এখানে বলেছে বাকি কাজ জিৎ এবং অনিশ একত্রে কত দিনে করে, বাকি কাজ মানে প্রথম 5 দিন কাজ হয়ে যাওয়ার পর বাকি কাজ, তাহলে অবশ্যই 4 দিনে। প্রথম 5 দিন কাজ হয়ে যাওয়ার পর বাকি কাজ মানে 4 দিনে। জাস্ট এ মিনিট, ক্লিয়ার? পরের অঙ্ক চলো দেখা যাক। মোটামুটি সব চ্যাপ্টার কিছুটা টাচ করে দেওয়া আছে, দুটো একটা করে অঙ্ক আছে, যাতে তোমাদের সব কটা চ্যাপ্টার একবার রিভিশন হয়ে যায় এবং মনে পড়ে যায় কোন অঙ্ক কিভাবে করতে হবে। চলো 21-এর অঙ্ক কি বলছে, এ এবং বি 28 মিনিট এবং 32 মিনিটে একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে।
তো 24 এবং 32, সরি 24 এবং 32, এ 24 মিনিট, এ 32 মিনিট। তারা আবারও এলসিএম 24 আর 32 96। এ প্রতিদিন, আমি যখনই কাজ বলছি না, আমি সবসময় অঙ্কের সংখ্যা বলছি। এ যদি 24 দিনে বা 24 মিনিটে 96টা অঙ্ক করে, প্রতিদিন 4টে করে অঙ্ক করে। বি প্রতি মিনিটে 3টে করে অঙ্ক করে। বলছে কত সময়, তারা একসাথে উভয় পাইপ একসাথে খোলা হয়, উভয় পাইপ যদি একসাথে খোলা হয় তাহলে তো 7 ইউনিট করে বা 7টা করে অঙ্ক হচ্ছিল। কত সময় পরে জানি না, কত মিনিট, তাই এম লিখলাম। পরে একটি পাইপ, একটি নল বি যাকে বন্ধ করা হলো। এবার বি নল বন্ধ মানে এবার কাজটা কিন্তু এ নল করবে। এ নল কিন্তু 4 ইউনিট করে বা 4টে করে অঙ্ক করবে বা 4 ইউনিট করে ভর্তি করবে। ট্যাঙ্কটি পূর্ণ হতে 18 মিনিট সময় লেগেছে। এই 18 মিনিটে যদি টোটাল টাইম হয় তাহলে মাথায় রাখতে হবে এই প্রথমের যে এম মিনিটটা ধরেছো না, এটা সহ মোট টাইমটা 18 মিনিট। তাই অতিরিক্ত টাইমটা কিন্তু 18 বিয়োগ এম। টোটাল টাইমটা 18 মিনিট মানে প্রথমে যদি এম মিনিট সময় হয়ে থাকে, বাকি টাইমটা অবশ্যই 18 বিয়োগ এম। এই দুটো কাজের যোগফল আবারও টোটাল কাজ 96। ক্যালকুলেশন করলে 7m আর 4m মাইনাস করলে 3m ইকুয়াল টু 72। 96 বিয়োগ 72 24। তখন এখানে m মানে চলে আসবে, মানে তারা একসাথে কাজ করেছিল প্রথম 8 মিনিট। এই একসাথে কাজ করার পর যেহেতু বি ছেড়ে চলে গেছিল, তাই বি কাজটি 8 মিনিট করেছিল। এটা ছাড়াও অন্য রাস্তাও আছে। সো আগে দেখে নাও এটা ইকুয়েশন কিভাবে সাজিয়েছি। এ এবং বি দুইজনের কিছু মিনিটের কাজ, এম মিনিটের কাজ, এবং পরে এর একা 18 বিয়োগ এম মিনিটের কাজ, মোট কাজ কমপ্লিট করেছে। আর এটার বাইরে এসে খুব সিম্পল বা খুব সাধারণভাবে তুমি এটা বলতে পারো, এই 18 মিনিট অবধি কে খোলা ছিল বলো? বি মাঝখানে চলে গেছে মানে 18 মিনিট অবধি এ খোলা ছিল। এ তাহলে 18 মিনিটে কতটা কাজ করে? 18 24, যেটা 3-এর 4 অংশ। তাহলে এ যদি 3-এর 4 অংশ কাজ করে ফেলে, তাহলে বাকি 1-এর 4 কে করেছিল? বি। তাহলে বি 1-এর 4 অংশ কাজ করবে কত দিনে? 32 গুণ 1-এর 4 মানে 8 উত্তর মিনিট। তাহলে বি কিন্তু 8 মিনিট কাজ করেছিল। বি 8 মিনিট পরে বন্ধ হয়ে গেছে, তাহলে বি 8 মিনিট কাজ করেছিল। আসি পরের অঙ্ক। আচ্ছা, এটা কি করেছি? এ 18 মিনিটে কতটা কাজ করেছে বের করে দিয়েছি, বাকি কাজ বি করেছে। ওকে, চলো নেক্সট দেখা যাক। 2500 টাকাকে 8% সরল সুদে 4 বছরের জন্য বিনিয়োগ করা হলো। তাহলে আমরা যেটা জানি বসিয়ে দিই। কি তাই তো? PTR/100 তো। তাহলে আমরা কত টাকা নিচ্ছি? 2500 টাকা। কত বছর? 4 বছর। সুদের হার 8%, তাই রেটটা 8। 25 গুণ 4 100 গুণ 8, তাহলে আমরা সুদ পেয়েছি 800। আমরা সুদ পেয়েছি 800। বুঝতে পেরেছ? আমরা সুদ পেয়েছি 800। ক্লিয়ার? মোটামুটি সবাই আগে থেকে করতে পারছো তো? সকলের প্রস্তুতি ঠিকঠাক আছে তো? আর তুমি চাইলে এটাকে পার্সেন্টেজের মাধ্যমে করতে পারো। 8% করে 4 বছর মানে 32%। তোমাকে 2500 টাকার 32% বের করতে হবে। এই যখন 32% বা কোনো পার্সেন্টেজ বের করবে, আমি আগেও দেখিয়েছি, পার্সেন্টেজ চিহ্নও লিখবে না, দুটো শূন্যও লিখবে না। তাহলে তোমাকে 25 গুণ 32 করতে হবে। 25 2 50, শূন্য হাতে 5, 3 25 75 আর 5 80। করতেই পারো।
কী করলাম, 8% করে 4 বছর 32%, 2500 টাকার 32% মানে 25 গুণ 32, 25-এর নামটা পড়ছি, 25 2 50-এর 0, হাতে 5, 3 25-এ 75 আর 5 80। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। কোনো টাকা নির্দিষ্ট সরল সুদের হারে 4 বছরে সুদ আসলের অর্ধেক হলো, সুদ আসলের অর্ধেক হলো। সুদের হার, যখনই সুদের হার বের করতে বলে, হার মানে তো পার্সেন্টেজ পার অ্যানাম না, হার মানে তো পার্সেন্টেজ পার অ্যানাম। তাহলে তুমি যদি এরকম নাও যে এসআই, আমি ফর্মুলাটা আবারও মনে করিয়ে দিই, পি টি আর বাই 100 বলছে সুদ আসলের অর্ধেক, তাহলে সুদটা হবে আসলের অর্ধেক সমান সমান পি, আর টি আর আরটার সম্বন্ধে কী বলেছে, টাইম বলা হয়েছে 4 বছর, রেটটা বের করতে বলেছে। কোথাও যোগ বিয়োগ চিহ্ন নেই, তাই ডান দিক বাঁ দিক কাটতে পারবো 2 দিয়ে, তাহলে আর সমান সমান হবে 50/4, আর সমান সমান হবে 50/4, উত্তর 12.5%, 12.5%। আর এর বাইরে গিয়ে যদি তোমার মনে হয় যে স্যার আমি ফর্মুলা ফলো করব না, তুমি পার্সেন্টেজ পার অ্যানাম মানে তুমি ধরে নাও 100 টাকা খাটিয়েছো, ইন্টারেস্ট পেয়েছো 100 হাফ 50 টাকা, ক বছরে, 4 বছরে। তাহলে কেউ যদি 4 বছরে 50 টাকা পায়, প্রত্যেক বছরে কত পেয়েছে, 50/4, 12.5% বা 12.5%। তুমি 100 টাকা খাটিয়েছো আসল হিসেবে, সুদ পেয়েছো 50 টাকা, 4 বছরে, 4 বছরে যদি 50 টাকা পাও, প্রত্যেক বছরে সুদ হচ্ছে 50/4, 12.5%। ওকে, ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন পড়ে নাও আগে। সরল সুদ হলো চক্রবৃদ্ধি সুদ, বা যেটাকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট বলে থাকি, চক্রবৃদ্ধি সুদ। দেখো কি বলছে, কত টাকা খাটিয়েছো বলা নেই, কত শতাংশ হারে খাটিয়েছো, 20% হারে 2 বছরে। তাহলে 2 বছরে 20% হারে চক্রবৃদ্ধি সুদ 440 টাকা। তাহলে 2 বছর 20% হারে আমরা চক্রবৃদ্ধি সুদের যে ফর্মুলা জানি, P × 1 + R/100 টু দি পাওয়ার T। বসানো যাক, অ্যামাউন্ট কত জানি না, কিন্তু সেটা কত, প্রিন্সিপালের থেকে 440 বেশি। কেন প্রিন্সিপালের থেকে 440 বেশি কেন, অ্যামাউন্ট মানে জানি সুদ যোগ আসল, তো মূলধনটা তো পি, সুদটা 440, তাহলে অ্যামাউন্ট পি যোগ 440, পি 1 + R/100, 1 R/100 রেটটা 20/100 পাওয়ারে টি, 2 বছর। পি বের করতে হবে, করা যাক। পি যোগ 440 সমান সমান পি ইন্টু, কাটলে পরে 6/5, তাহলে পি যোগ 440 সমান সমান পি ইন্টু 36/25। যদি গুণ কখনো বড় হয়, গুণ করবে না, সাজাও 25 এদিকে গিয়ে মাল্টিপল হলে 25p, এর পরের গুণটা যদি অসুবিধা হয় করবে না, কিন্তু 25 তো গুণ করা যাবে, 25 0 0 বা 440 গুণ 25 করে রাখো, গুণ চাইলে করতে পারো, কিন্তু অবশেষে গিয়ে গুণের থেকে ক্যালকুলেশন করে কাটাটা অনেক সোজা হয়। 36p, পিগুলো একদিকে আনলে দেখা যাবে 11p সমান সমান
440 গুণ 25, তাহলে পি এর ভ্যালু আসবে 440 গুণ 25 ভাজিত 11, 440 গুণ 25 ভাগ 11, 11 দিয়ে 40, উত্তর 4 25-এ 100, তার মানে 1000। কত পেলে তুমি আসল? 1000 টাকা। কিন্তু এত কিছু লেখা আমাদের পরীক্ষা হলে বা কম্পিটিটিভ এক্সামে একটু সম্ভব নয় বলে আমরা এখানে একটু পার্সেন্টেজ মেথড ফলো করি। কীরকম? এই যে 20% করে 2 বছর মানে বোঝানো হয় সাকসেসিভে 20 প্লাস 20 প্লাস 20 ইন্টু 20/100, যেটা মানে বোঝানো হয় 44%। তোমরা কি করবে? 2 বছর থাকলে সাকসেসিভ করে নেবে। কি ফর্মুলা? x প্লাস ওয়াই প্লাস xy/100। এই 44% মানেই তোমাদের অঙ্ক বলেছে 440 টাকা। তাহলে 44% যদি 440 হয়, তোমার আসল তো 100%, সেটা কি হবে? 440 ভাজিত 44 ইন্টু 100, আসলটা হবে 1000। সো এটাও তুমি করতে পারো যে 20% করে 2 বছর, সো 20% করে 2 বছর মানে 44%। এই 44% মানে যদি 440 হয়, জানতে চেয়েছে আসলটা কত, তাহলে আসল হবে 100% মানে 1000 টাকা। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো। 4000 টাকা, এই 5000 টাকার 4% করে 2 বছর। ঠিক আগে আমি একটা 2 বছরে বললাম না সাকসেসিভ করতে পারো, এখানেও তুমি সাকসেসিভ করতে পারো। কীরকম? সরল সুদ যদি হয় তাহলে 4% করে 2 বছরে 8% হয়, কিন্তু যখন চক্রবৃদ্ধি সুদ হয় তখন হয় 4% যোগ 4% যোগ 4 গুণ 4 ভাগ 100, এটা হয় 8.16%। সো দুটো সুদ না বের করে, 2 বছর যেহেতু দিয়েছে, ফর্মুলায় না গিয়ে তুমি সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ সরাসরি বের করে নিতে পারো। এবার বলো পার্থক্যটা কত? 8% আর 8.16%। পার্থক্যটা অবশ্যই এই দুইজনের 0.16%, কিন্তু তোমাকে পার্সেন্টেজে তো জানতে চাইনি, টাকাতে জানতে চেয়েছে। তাহলে তোমাকে 5000 টাকার 0.16% বের করতে হবে। পার্সেন্টেজ চিহ্ন আসলেই আমরা প্রথম যে কাজটা করি, দুটো শূন্য বন্ধ করে দিই। তাহলে আমরা কি করে থাকব? আমরা বলবো 50 গুণ 16/100, ক্যালকুলেশন করে 8, ক্যালকুলেশন করে 8। সো তোমাকে আলাদাভাবে দুটো সুদ না বের করে দুটো রেট বের করে নাও। সরল সুদের রেট কত? 4 আর 4 8%, চক্রবৃদ্ধি সুদের রেট কত? 8.16% 2 বছরে। বের করার পরে দুটো সুদের হারের পার্থক্য 0.16% আসছে। সো 0.16% যখন পার্থক্য আসছে, এবার এটাকে টাকায় নেওয়ার জন্য 8000 টাকার 0.16% বের করলাম। বুঝেছ? তা দেখো কম বেশি সবকটি টাইপ কিছুটা করে টাচে রাখা হয়েছে। সামনে তোমাদের পরীক্ষা, একটু সবকটা টাইপ নিজেরাও দেখবে। অঙ্কটি আসার পর কিছুটা সময় দেখে নিয়ে সমাধান করে তারপর সমাধানটা দেখো। ভালো থেকো, সকলে ভালোভাবে পরীক্ষা দাও, কন্টিনিউ ফলো করো, তোমাদের সব পরীক্ষা সঠিকভাবে গাইড করে দেওয়া হবে। ওকে, চলো আজকের মতো এখানেই ক্লাস অফ করলাম। ভালো থেকো, থ্যাংক ইউ।